5 আগস্টের পর থেকে বিএনপির রাজনীতি পদ্মার ঘোলা জলের মতো অস্বচ্ছ এবং অবোধগম্য হয়ে উঠেছে। তারা কি করতে চাচ্ছে এবং কি করবে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। দিন যত গড়াচ্ছে, নির্বাচন যত কাছে আগাচ্ছে, তাদের এই অস্বচ্ছতা এবং অবোধগম্যতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে বিএনপির রাজনীতি আরো জটিল এবং কুটিল আকার ধারণ করেছে। এত বক্র এবং অন্ধকার হয়ে গেছে যে এখানে এর ভিতরের, উপরে, নিচে, ডাইনে, বামে কি আছে এটি আন্দাজ করার মতো কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না। এই অমাবস্যার মেঘ, এই চকচকে রোদ, এই আবার আকাশ আগুনের মতো গনগনে লাল ইত্যাদিতে ভরে গেছে, যার কারণে আমাদের মতো সাধারণ নাগরিক যারা দেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডকে দেখে শুনে অবজারভেশন করে তারা দেশের জন্য কি ভবিষ্যতের গল্প বলতে চায় এবং কি গল্প তারা শোনাতে চায়, দেশটাকে নিয়ে তারা কি ভাবে, এইটুকু যারা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, তারা যার পর নাই হতাশ হয়েছি। এখন প্রশ্ন আসতে পারে যে বিএনপির রাজনীতি হঠাৎ করে কেন এরকম ঘোলা হয়ে গেল? এর কয়েকটা কারণ আছে। দলীয় নেতাকর্মীদের উপরে তাদের নিয়ন্ত্রণহীনতা, দখলবাজি, চাঁদাবাজি, অভ্যন্তরীণ ক্রন্দল এবং সর্বোপরি স্বৈরাচারের 17 বছর সহ আজকের দিন পর্যন্ত বিএনপি চরমভাবে নেতৃত্ব শূন্য। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ওই দিন রাস্তায় নেমে এসেছিল, শেখ হাসিনার পলায়ন দিবস উদযাপন করেছিল 5 আগস্ট 2024 তারিখে, বাংলাদেশের কোনো মানুষ ঘরে ছিল না। সেই মানুষগুলোর ভিতরে টিমটিমে একটা চেরাগের সলতের মতো আশার আলো জ্বলতে শুরু করেছিল যে তাহলে নিশ্চয় বিএনপি আমাদেরকে এবার সঠিক পথ দেখাবে, সেই সাথে জামাত ইসলাম বিএনপিকে সহযোগিতা করবে। জামাত ইসলাম তার পথে ঠিকই অবিচল ছিল, বিএনপিকে সহযোগিতার পথেই জামাত ইসলাম এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিএনপি মুহূর্তের ভিতরেই দিগ্ভ্রান্ত হয়ে গেল, পথ হারিয়ে ফেললো, খেয়েই হারিয়ে ফেললো। এর ভিতরে জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কিছু মৌলিক সংস্কার, রাষ্ট্রের কিছু মৌলিক মেরামত, যেখানে যেখানে শেখ হাসিনা ভেঙে রেখে গিয়েছিল, যেখানে যেখানে খোদল করে রেখে গিয়েছিল, সেইগুলো মেরামতে একটু মনোযোগ দিল। মনোযোগ দিতে আসার পরে দেখা গেল যে যেহেতু এখানে এই বিএনপি এবং জামাত ইসলাম উভয়কেই লাগবে, এনসিপি কে লাগবে, সবাই ঐক্যমত্যের ভিত্তিতেই তো ওই জায়গাগুলো ঠিক করতে হবে, মেরামত করতে হবে। ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে যে যে বিষয়গুলো বিএনপি চিন্তা করলো যে আমরা তো ক্ষমতায় এসেই গেছি, সুতরাং আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এইগুলো করলে তো আমাদের সমস্যা হবে, তারা সেগুলো মানলো না। এই থেকেই শুরু হলো মূলত টানাপোড়েন। আর জামাত ক্রমান্বয়ে ইতিবাচক ধারায় রাজনীতি করতে শুরু করলো এবং তারা ইতিবাচক রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। হু হু করে জামাতের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। জামাত প্রাথমিক অবস্থায় ভেবেছিল যে তারা এই নির্বাচনে আপাতত বিরোধী দলের আসনে তারা বসবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু বিএনপির কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানুষ জামাত ইসলামকে টেনে হেসড়ে পিছন থেকে জামার কলার পেরে ধরে এনে বলল যে তোমরা সামনের কাতারে এসো, তোমাদেরকে ক্ষমতা নিতে হবে। জামাত ইসলাম প্রস্তুতি ছিল না। জামাতের এই জনপ্রিয়তায় বিএনপির কপালে ভাঁজ পড়ে গেল। বিএনপি ব্যাকুল হয়ে গেল যে কি করে তাদেরকে থামানো যায়। তখন তারা কি করলো, ওই পুরনো বয়ান, আওয়ামী লীগ যে বয়ান দিয়ে এদেশের মানুষকে ক্রমান্বয়ে কুঠারাঘাত করেছে, এদেশের মানুষকে নাবিশ্বাস তুলে ফেলেছে যে বয়ান দিয়ে, যে ন্যারেটিভ দিয়ে, যে বক্তব্য দিয়ে, একটি কার্যকরী এবং উপযুক্ত ন্যারেটিভের অভাবে, বয়ানের অভাবে বিএনপি সেই 71-এর ওই ভোঁতা অস্ত্রটি নিজেদের হাতে তুলে নিল। হাতে তুলে নিয়ে জামাতের বিরুদ্ধে শুরু করলো এক ঘৃণামূলক প্রপাগান্ডা। এত ঘৃণা ছড়ানো শুরু করলো, জামাতের ইতিবাচক রাজনীতির ধারার বিপরীতে বিএনপি ঘৃণার রাজনীতি শুরু করে দিল। 71 ইস্যুকে তারা এমন ভাবে চাঙ্গা করে তুললো
যে তারা বিভিন্ন জায়গায় যেখানে বক্তব্য দিতে যায় ৭১ ছাড়া তাদের আর কোনো কথা নেই। জামাত ইসলামকে এই অস্ত্র দিয়ে একেবারে কুপকাত করে ফেলানোর চেষ্টা করলো। আর জনগণ জামাত ইসলামকে বলল যে ঠিক আছে, আমরা তাদেরকে জবাব দিচ্ছি, তোমরা শুধু বিজয় দিবসের একটি র্যালির আয়োজন করো। ১৬ই ডিসেম্বরে জামাত এই যে বিজয় দিবসের যে র্যালিটা করলো, এই র্যালির তোরে, এই র্যালির স্রোতে, এই জনস্রোতে বিএনপির ওই পুরনো ৭১ ভূতা অস্ত্রটি ভেসে বুড়িগঙ্গার নদীতে ভেসে গেছে। কোথায় চলে গেছে তার কোনো হদিস নাই। এখন কেন এরকম হলো? এরকম হলো এ কারণেই যে এই সম্প্রতি ১৬ তারিখে এবং ১৬ তারিখে ১৪ তারিখে ২ দিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল তারা দাড়ি টুপিকে চরমভাবে অবমূল্যায়ন করে বসলো। বিশ্ববিদ্যালয়গুলোর গেটে তারা দাড়ি টুপি পরিহিত মানুষদেরকে রাজাকারের অবয়ব দিয়ে সেখানে তাদের পা এমন ভাবে আঁকালো যাতে মানুষ পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে তাদের যায়। তো এইটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই। মানুষ তাহলে কি পাড়াচ্ছে? দাড়ি পাড়াচ্ছে। কি পাড়াচ্ছে? টুপি পাড়াচ্ছে। এইটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত সেন্সিটিভ ঠেকেছে। তারপরে কি করলো? ১৬ তারিখে অর্থাৎ ১৫ তারিখ রাতে তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের ছবি টাঙিয়ে, ওই আবার সেই দাড়ি টুপি টাঙিয়ে আওয়ামী লীগ যা করতো ১৬ই ডিসেম্বরে, তার সেই ছবির উপরে জুতা পেটা, জুতার বাড়ি কর্মসূচি তারা শুরু করলো। মানে কোনো কাজ না থাকলে, কোনো রাজনৈতিক এজেন্ডা না থাকলে যা হয়, একেবারে দিগ্ভ্রান্তের মতো তারা এই কাজগুলো করলো। আর বাংলাদেশের জনগণ ফুঁসে উঠলো তাদের বিরুদ্ধে। জামাত ১৬ তারিখে যে র্যালিটি করলো, দেখুন সেই র্যালির জনস্রোতটা দেখুন, মানুষ কিভাবে সেখানে সামিল হয়েছে। চূড়ান্ত পর্যায়ে তারা জামাতকে রাজনৈতিকভাবে বয়ান দিয়ে মোকাবেলা করতে না পেরে তারা আওয়ামী লীগের কাছ থেকে ধার করা, ভারতের কাছ থেকে ধার করা সেই বয়ান তারা যখন ছাড়তে শুরু করলো, তারা ভারতের পক্ষে সরাসরি অবস্থান নিয়ে নিল। এর ভিতরে শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো হত্যার উদ্দেশ্যে। সেখানে জুলাই ঐক্যের সমস্ত পক্ষ শহীদ মিনারে তারা হাজির হলো প্রতিবাদ সমাবেশের জন্য। বিএনপি সেখানে গেল না। তার কাছে, বিএনপির এক নেতার কাছে, কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতার কাছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে আপনারা সবাই গেল, আপনারা এই সমাবেশে উপস্থিত হলেন না কেন, সে বলেছে যে আমরা অনাকাঙ্ক্ষিত এবং আরোপিত কোনো উস্কানিমূলক বিষয় যেন আমাদের ঘাড়ে না আসে, এই দোষ থেকে বাঁচার জন্য আমরা সেখানে যাই নাই, তবে আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করেছি। কি চমৎকার কথা! তো পরের দিনই সব পত্রিকায় রিপোর্ট হলো, সব জায়গায় বেরিয়ে গেল যে অর্থাৎ এই যে উস্কানিমূলক কোনো বক্তব্যের ভিতরে বিএনপি যাবে না, এই উস্কানিটা কি? উস্কানি হচ্ছে ওইখানে গেলে পরে ছাত্র নেতারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, ভারত নিয়ে মন্তব্য করবে। ওইখানে বিএনপি যদি যায় তাহলে এখন তো ভারতের সাথে তারা একটু খুব ভারতকে তোয়াজ করার চেষ্টা করছে, তাহলে ভারত তাদের উপরে নাকশ হবে। আজ আমি যখন এই ভিডিও করছি, আজকে সবকিছু বেরোয় গেছে। অর্থাৎ ভারত যাতে কোনরূপ কোনো ব্যথা না পায়, মনে কোনো কষ্ট না পায়, আওয়ামী লীগ যেন মনে কোনো কষ্ট না পায়, এই ধরনের কোনো কাজ বিএনপি নির্বাচনের আগ পর্যন্ত আর করবে না। কারণ ভারতকে খুশি রাখতে হবে, আওয়ামী লীগকে খুশি রাখতে হবে, তাহলেই আওয়ামী লীগের ভোট 40%, বিএনপির ভোট 30%, এই 70% ভোট পেয়ে তারা ক্ষমতায় চলে যাবে। এই হচ্ছে বিএনপির পরিকল্পনা, যার কারণে তারা সেখানে যায় নাই। শরীফ ওসমান হাদির ব্যাপারে তাদের মুখে কোনো কথা নেই, টু শব্দটি নেই, কেউ কোনো কথা বলছে না। এখন সর্বশেষ প্রশ্ন যে তাহলে বাংলাদেশের মানুষ এটা কি মেনে নেবে যে বিএনপি আওয়ামী লীগের ওই পুরনো রাজনীতিতে ফিরে যাচ্ছে? এটি কেন মেনে নেবে? বা বিএনপি জামাত ইসলামের উপরে যে ৭১-এর ওই অস্ত্রটি ব্যবহার করছে, এটি কি মানুষ গ্রহণ করবে? সোজা সাপটা উত্তর, মানুষ এটি গ্রহণ করার কোনো কারণ থাকতে পারে না যখন মানুষ দেখবে যে ওই ৭১ কার্ড ব্যবহার করে যারা ক্ষমতায় আসবে, তারা ক্ষমতায় এসে কি দুর্নীতি বন্ধ করতে পারবে, চাঁদাবাজি বন্ধ করতে পারবে, ধর্ষণ বন্ধ করতে পারবে, লুটতরাজ বন্ধ করতে পারবে, পাচার বন্ধ করতে পারবে, বিভিন্ন টেন্ডারবাজি এগুলো কি বন্ধ করতে পারবে? উত্তর হলো না, এর কোনোটাই বন্ধ হবে না।
বরং আরো সীমাহীন মাত্রায় বেড়ে যাবে। সুতরাং কেউ ৭১-এর চেতনাকে কাজে লাগিয়ে আমরা তাদের ভোট দেব ৭১-এর কথায় গদগদ হয়ে, আর সে ক্ষমতায় গিয়ে এই ধরনের অপকর্ম, হাসিনার মতো অপকর্মগুলো করবে, আর আমরা সেটি বসে বসে দেখব। বাংলাদেশের মানুষ এই ব্যাপারে একটু সচেতন হয়েছে। সুতরাং এই ভুল এবং এই ট্যাবলেট এদেশের মানুষ আর গিলবে বলে মনে করার কোনো কারণ নেই।